আমরা একটা চেয়ার দেখতে পাচ্ছি, তাই না, যেটা কিনা ফোল্ড করা যায়। এই চেয়ারটা অ্যাসেম্বলির মাধ্যমে করা হয়েছে, ঠিক আছে। এটা এতটুকু আসবে না, এতটুকু। এই যে ফোল্ডিং অবস্থায় এরকম রাখা যাবে, আবার চাইলে পারা জাস্ট একটা কনসেপ্ট চেয়ার, ঠিক আছে, এটা কমপ্লিট না, এটা অন্য একজনের অ্যাসাইনমেন্ট, জাস্ট আমাদের দিয়ে করে আনছে। তো এইখানে আমরা যে ধরনের ম্যাট করছি, এই যে ম্যাটগুলো করছি, এই প্রত্যেকটা ম্যাট সম্পর্কে সবাই পরিচিত কি না, এখানে কি কোনো নতুন ম্যাট দেখা যাচ্ছে কি, যে ম্যাটটা আমরা আগে পরে মানে গত ক্লাসে শিখি নাই? এখানে কি এরকম কোনো ম্যাট আছে দেখা যায়? কনসেন্ট্রিক, না। কোইন্সিডেন্ট, সিমেট্রিক, কোইন্সিডেন্ট, ট্যানজেন্ট। তার মানে আমাদের যে ম্যাট আছে, ম্যাটের ভিতরে আমাদের স্ট্যান্ডার্ড যে ম্যাট, এই ম্যাট দিয়ে হলো ম্যাক্সিমাম ম্যাট করা হয়, ঠিক আছে। আর এগুলো খুব কম ইউজ হয়, রেয়ার কেস ইউজ হয়। যেমন ক্যামের কাজ যখন আসবে তখনই ক্যামের ম্যাটটা কাজ করবে, আদারওয়াইজ এই ক্যামের ম্যাট কখনোই কাজ করবে না। যখন আমাদের স্ক্রু দেখা যাবে যে আমরা একটা স্ক্রু লাগাচ্ছি বা কোনো একটা নাট সেট করতেছি, বোল্ট সেট করতেছি, সেই ক্ষেত্রে আমাদের এই স্ক্রু ম্যাটের প্রয়োজন হয়। র্যাক অ্যান্ড পিনিয়ন, দেখা গেছে একটা সোজা যে একটা র্যাক আছে আর একটা পিনিয়ন মানে ছোট গিয়ার, ঠিক আছে। এই দুইটা যখন আমাদের এরকম কোনো রিলেশন থাকবে তখন আমরা র্যাক অ্যান্ড পিনিয়ন ইউজ করব। তো এই ম্যাটগুলো মানে আমাদের বেশিটা প্র্যাকটিস করার প্রয়োজন হয় না, কারণ আমাদের এরকম ডিজাইনে আমরা হাত দিই খুব কম। যারা এরকম প্র্যাকটিস করব তাদেরকে মাস্ট এগুলো জানতে হবে, এগুলো সম্পর্কে, বেসিক সম্পর্কে। আর অ্যাডভান্স ম্যাট সম্পর্কে, আচ্ছা আজকে আমাদের ক্লাসে কি আছে, 15 নম্বর ক্লাস। তো মেকানিক্যাল ম্যাট, এই মেকানিক্যাল ম্যাট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ক্যাম, স্লট, হিঞ্জ, গিয়ার, র্যাক অ্যান্ড পিনিয়ন, স্ক্রু, ইউনিভার্সাল জয়েন্ট। তো এখন আমাদের ক্যাম ম্যাটটা যদি রিলেশন মানে আমাদের বুঝতে হয়, সেই ক্ষেত্রে ক্যামের মতো একটা ডিজাইন করতে হবে আগে। তো আমি চলে যাব নিউতে, তারপরে চলে যাবে অ্যাসেম্বলিতে, ওকে দিলাম। এখন আমাদের তো কোনো ডিজাইন করা নাই, ঠিক আছে, একটা ক্যাম প্রোফাইল তৈরি করতে হবে। সো সেই এরকম একটা ক্যাম আমার ডিজাইন করা আগে থেকে নাই। তো এখন যদি আমি একটা নতুন একটা ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কী করব, এখানে যাব, নিউ পার্ট দেব। ওকে, নিউ পার্ট দেওয়ার পরে এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা, আচ্ছা বাইরে একটা ক্লিক করলাম, জাস্ট বা এসকেপ বাটনও ক্লিক করা যায়। আমরা এখন এটাকে একটা ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশান এসেছে। তো আমরা এই জায়গায় চলে যাব, এডিট পার্টে যখন ক্লিক করব, দেন আমাদের এটা কালার এরকম হয়ে যাবে, এটার প্রত্যেকটা অংশ এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি একটা ফ্রন্ট প্লেনে কিছু একটা ড্র করি। দুটা বৃত্ত নেব, একটা বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত, এবং দুটা বৃত্তই ভার্টিক্যাল রাখলাম। অ্যান্ড বড় বৃত্তের রিলেশন দিলাম 50, আন্দাজে দিচ্ছি, ঠিক আছে, আমার ইচ্ছা মতো। ছোটোটা দিলাম 30 বা 20 থাক। এখন এদের দূরত্ব, ঠিক আছে, তোমাদের একটা বেসিক বিষয় আমি আগে শিখাইনি, আজকে মনে পড়ছে বিধায় আজকে বলতেছি। সো আমরা যদি এই বৃত্তের উপরে আর এই বৃত্তের উপরে ক্লিক করি, তাহলে একটা ডিস্টেন্স আসতেছে, সেই ডিস্টেন্সটা হলো সামথিং একটা কিছু 45।
কিন্তু কোনো কোনো সময় এরকম অবস্থা হয় যে আমার এইখান থেকে এই যে এন্ড পয়েন্টের দূরত্ব, মানে এই দূরত্বটা কত, ঠিক আছে, এই দূরত্বটা তো আমি ক্যালকুলেশন করে দেখাইতেই পারতেছি, বলতেই পারতেছি, কিন্তু ড্রয়িংয়ে যদি তোমার শো করাইতে হয় সেক্ষেত্রে কী করবা, এই বৃত্তের মাঝখান থেকে, তার মানে বৃত্তের যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হচ্ছে, আর এই বৃত্তের কোথায়, এই পাশে, তখন আমাদের শিফট বাটন প্রেস করে রেখে যদি মাউসটা নেই, তখন আমি যদি ক্লিক করি, তাহলে দেখো ওই অপোজিট প্রান্ত পর্যন্ত দূরত্ব পাচ্ছি। আমার কথা কি সবাই বুঝতে পারছি? এটা কিন্তু তোমার খুবই কাজে লাগতে পারে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব। আচ্ছা, সরি সরি, ভুল হয়েছে। আমি চাইছিলাম কি, এই সেন্টার থেকে এই বৃত্তের এন্ড পয়েন্টের দূরত্ব। তো কি করব আমরা, সেন্টারে একটা ক্লিক করব, আর কি করব, শিফট বাটন প্রেস করব, যেন কন্ট্রোল বাটন প্রেস করে এসব ট্রাই করি না, ঠিক আছে, শিফট বাটন প্রেস করে এইবার আমরা পাবো। এটা তোমাদেরকে শেখানো হয় নাই, ওই সময় আমার মনে ছিল না। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি? একটু রেসপন্স করি কয়েকজন। জি ভাই। আচ্ছা, রেসপন্স করো, মাঝে মাঝে নেটে প্রবলেম হতে পারে। সো আমার কথা আসলে তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটাও তো জানার দরকার আছে, যেহেতু অনলাইন ক্লাস। ওকে, তো আমার এখন আহ, এতগুলো ডিস্টেন্সের দরকার নেই, আমি মাঝের সেন্টার থেকে সেন্টারের দূরত্ব নিলাম 45, এগুলো হলে এক্সট্রা দরকার নেই। আমি এখন আর একটু কাজ করবো, সেটা হচ্ছে কি, এইখান থেকে, মানে এই বৃত্তের উপরে ক্লিক করবো, এই পয়েন্টে ক্লিক করার দরকার নেই, বৃত্তের উপরে একটা ক্লিক করব, আর এই বৃত্তের উপরে একটা ক্লিক করব, ঠিক আছে। এখন আমি যদি এই লাইনটা সিলেক্ট করি, দেখো এখানে ট্যানজেন্ট রিলেশন অন হয়ে গেছে, এখানেও ট্যানজেন্ট রিলেশন অন হয়ে গেছে। যদি তুমি এই মাঝখানে দিতে, তাহলে কিন্তু এই ট্যানজেন্ট রিলেশনটা হইতো না। ট্যানজেন্ট মানে কি, এই লাইনটার সাথে এই বৃত্তটা কোনোভাবে স্পর্শ করছে এই বিন্দুতে। ওকে, তো আমি আবারও বুঝাচ্ছি, এই বৃত্তের উপরে ক্লিক করবা, যেন এই পয়েন্টে ক্লিক করো না, ঠিক আছে, বৃত্তের উপরে একটা ক্লিক করবা, দেন এই বৃত্তের উপরে ক্লিক করবে, এখন এই জায়গায় ক্লিক করলে ডিরেক্ট এই পয়েন্টে থেকে যাবে। এই জন্যই একটু এমনভাবে সিলেক্ট করবা যাতে এই মাস পয়েন্টটা একটু পার হয়ে যায়। তাও তো হয় নাই, যাক, না হলে পরে আমরা ট্যানজেন্ট করে দেবো আলাদাভাবে, ম্যানুয়ালভাবে। কীভাবে, কন্ট্রোল বাটন প্রেস করে দুটো লাইনকে সিলেক্ট করব, দেন ট্যানজেন্ট রিলেশন করে দিলাম। আবার কন্ট্রোল বাটন প্রেস করে দুটো লাইনকে সিলেক্ট করব, মানে একটা হচ্ছে বৃত্তাকার লাইন, একটা ছিল স্ট্রেট লাইন, দুটাকে ট্যানজেন্ট করে দিলাম। ওকে, তো দেখতেছি এখানেও ট্যানজেন্ট, এখানেও ট্যানজেন্ট, প্রত্যেকেই ট্যানজেন্ট আছে। এইবার আমরা এগুলো কেটে দিতে পারি, অথবা এই অবস্থা আমরা এক্সট্রুড করতে পারি। এক্সট্রুড এই অবস্থায় করে দিই, ফিচার্সে চলে গেলাম, এক্সট্রুড, এখানে 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 আমরা দূরত্বটা 30 দিলাম, এবং মিড প্লেন দিলাম, 30 একটু বেশি হয়ে যায়, 20 দিলাম। ওকে, এটাকে ব্লাইন্ড, আচ্ছা এটাকে একটু মিরর করে দেই। মিরর করার আগে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে একটা প্লেন নেই। ওকে, এই যে এখান থেকে মিরর করা যায়। আচ্ছা, একটা জিনিস বিষয়টা খেয়াল রাখবা, আমাদের এটা কিন্তু এখনো নীল নেই, তাই না? সো তার মানে কি, আমি কিন্তু এটা থেকে বের হয়ে গেছি, এটা থেকে বের হয়ে গেলে পরে কী হবে, আমাদের নতুন করে অ্যাসেম্বলির উপরে প্ল্যান হবে, কিন্তু আমার কাজ হচ্ছে কি, এই পার্টটাকে কমপ্লিট করা, এই পার্টটা কমপ্লিট করা। তো আমি এই পার্টটা কমপ্লিট করার জন্য আর একটা করি,
এখানে কি করব, ইট অপশনে দেব। ইট অপশন দেওয়ার পরে এবার এইখানে মাঝে একটা প্লেন দরকার। আগে দেখিনি এটা কতটুকু লম্বা, 130। ওকে, ঠিক আছে, 130 না দিয়ে 100 দিই। রিবিল্ড। এবার মিরর করব না, ফিচার্সে যে এই যে কাকে মিরর করব। আচ্ছা, মিরর করার আগে আমাদের একটা প্লেন তৈরি করতে হবে মাঝখানে। এরপরে কাজ কি, মিরর। সো এইখানে সিলেক্ট করে দেবো সেই প্লেনটা, এই যে এই প্লেনটা, এইটা না, এটা দিব এটা। আর এখানে কম্পোনেন্ট দেবো বডিস মিরর। দুটা আমি নিলাম জাস্ট আমার জন্য, মনে হলো যে আমার দুটা দরকার। এটাকে দেখি একটু ঘুরাই দেওয়া যায় কিনা। ইনসার্ট, ফিচার্স, টুইস্ট না করে আমরা মুভ কপি করি। মুভ করা কি সম্ভব? ইনসার্ট, ফিচার্স, সরে গেল কা? আচ্ছা, এটাকে ডিলিট করে দিই, এই অবস্থায় থাকুক। আমাদের এই যে একটা ক্যাম, এটাকে কন্ট্রোল প্রেস করে যদি আমি ধরে টান দিই তাহলে আর একটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমি এটাকে কনসেন্ট্রিক রিলেশন দিয়ে দিলাম। কিন্তু রিলেশনের ক্ষেত্রে কি ঘটলো, যে এটার সাথে এটাকে আমি কোইন্সিডেন্ট করে দিলাম। কোইন্সিডেন্ট করে দেওয়ার পরে এখন এর সাথে এর একটা অ্যাঙ্গেল দিচ্ছি 150। ওকে, এখন এটাকে ধরে ঘোরাইতে পারতেছি না, কারণ কি এইটা ফিক্সড ছিল, ফ্লোট করলাম, এই যে এখন কিন্তু এটা ঘুরতেছে। সো কোনো একটা ফিক্সারের সাথে কিন্তু একটা সাপোর্ট থাকতে হবে, ফিক্সারের সাথে সাপোর্ট না থাকলে তো এটা রোটেট করবে না। সেজন্য আমাকে একটা ফিক্সার তৈরি করতে হবে। ফিক্সারের ক্ষেত্রে আমি ফ্রন্ট প্লেনে একটা স্কেচ করি। কি স্কেচ করা যায়, ফ্রন্ট প্লেন না টপ প্লেন স্কেচ করি। একটা ফিক্সার তৈরি করতেছি।
এখানে তো আবার এক্সট্রুড হবে না। পিকচার তৈরি করার জন্য আমাদের এখান থেকে নিউ কম্পোনেন্ট নিতে হবে। প্ল্যানের সাপেক্ষে কত দিয়েছিলাম এটা আগের ভিতরে তো মনে নেই। কাট। আচ্ছা, এখান থেকে বেরোলাম। এবার আমি এটার সাথে এটাকে কনসেন্ট্রিক রিলেশন দিলাম, এটা দিয়ে আমরা রিভার্স করে দিতে পারবো। ঠিক আছে, রিভার্স করার পরে এই ফেসের সাথে এই ফেসে আমরা মিলিয়ে দিলাম। এখন কিন্তু এটা রোটেট করতেছে। এখন আমাদের এই ক্যামের সাথে, ঠিক আছে, যে ফিক্স থাকবে, যেমন আমাদের ইঞ্জিনের ক্ষেত্রে ক্যামের সাথে কে সেট করা থাকে, কেউ বলতে পারবা? ক্যামের সাথে কি সেট করা থাকে? হ্যালো, আচ্ছা সবাই কি ক্লাসে আসি? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলেন। বলতেছি যে আমাদের ইঞ্জিনের ভিতরে তো ক্যাম শ্যাফটটা আছে, তাই না? ক্যামের সাথে হ্যাঁ, কি সেট করা থাকে? ক্যামের সাথে তোমরা বলতে থাকো, আমি একটু ডিজাইন করে ফেলি। পিস্টন থাকে না এটাতে? ক্যামের সাথে তো পিস্টন না, ক্র্যাঙ্কের সাথে পিস্টন থাকে। এক্সস্ট এক্সস্ট বাল্ব এবং ইনলেট হ্যাঁ, বাল্বের সাথে ভাল্ব, সম্পর্ক হ্যাঁ থাকে। হ্যাঁ, গুড। ভাল্ব ও অ্যাড করা থাকে। হুম, ওয়াল আমাদের অ্যাসেম্বলি একটু এখন আমাকে ভালভের জন্য একটা ফিক্সার সেট করতে হবে। মানে এখানে তো আসলে ইঞ্জিন ডিজাইন করা নাই আমাদের কাছে, যদি থাকতো তাহলে ওইখান থেকে দেখাইতে সুবিধা হতো। আসলে এই ডিজাইনের কাজ তোমাদের আগে থেকে করতে হবে। আমাদের ডিজাইন করাটা নাই বিধে আজকে একটু সময় লাগতেছে। এটা একটা ভ্যালু দিয়ে দিই 15। কাট। আপ টু নেক্সট।
নেক্সট কি আছে? আচ্ছা, আপ টু সারফেস দেই। আপ টু সারফেস মানে এইটুকু কাটবে। এবার আমি একটা ভালভ ডিজাইন করব। তাহলে কি হবে? নিউ কম্পোনেন্ট। কোথায় ভালভ ডিজাইন করা যায়? যে কোনো জায়গায় ভালভটা ডিজাইন করতে পারি। কোন প্লেনেই করি আপাতত। আমি কিন্তু আন্দাজে ভালভ ডিজাইন করব, ঠিক আছে? মানে বুঝে নাও, কারণ এত সূক্ষ্মভাবে ভালভ ডিজাইন করার সময় নাই। এটা হবে হচ্ছে 15/2। এটা দিলাম 5। রিভলভ। একটু বেশি বোর হয়ে গেছে। আর একটু বড় করে দিই। এটা- আচ্ছা, প্রয়োজনে আজকে আমরা একটা শিখবো, কিন্তু ভালো করে শিখি। থ্রুওয়াল দুই দিকে যায় কেন? সারফেস নিচ পর্যন্ত কাটে। এখন কন্ট্রোল প্রেস করে যদি আমরা এরকম ধরে টান দিই, তাহলে কপি হবে, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা ঘোরাতে চাই, রাইট বাটন দিয়ে এই যে ঘোরাচ্ছি। ঘোরায় আমি কি করব, এখান থেকে এটার সাথে একটা ফিক্সড করে দেব। এখন এটা কিন্তু উপর দিকে আর নিচের দিকে আপ ডাউন করবে, সাইডে বামে ডানে কোথাও যাবে না। তো আরেকটা হবে, আমি এটাকে একটু ফিলেট করে নিই। এই অংশটাকে আগে এডিট করতে হবে, দেন এটাকে ফিলেট করতে হবে। ফ্ল্যাট রেডিয়াস 1, 3, 3 দিলাম। ওকে, আমি আর একটা কপি করি। এই যে এটার সাথে এইটার ভাই ভালপে মনে হয় আরেকটা খাঁজ কাটা থাকে। থাকে। আমি আসলে জাস্ট তোমাদের এই ক্যামের রিলেশনটা দেখাবো। আমার এই ভালভ আচ্ছা ডিজাইন করাটা এখানে মূল ফোকাস না, ঠিক আছে? ঠিক আছে ভাই। এইখানে তো অনেক কাছাকাছি হয়ে গেছে। যাক, এগুলো এর সাথে একটা কোইন্সিডেন্ট করলে মানে ধাক্কা লাগবে না, মানে একটা ভিতর দিয়ে একটা চলে যাবে, ঠিক আছে? তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এই কাজটা করতেছি। এখন দেখো, এই যে ফেসটা আছে, এই ফেসটার সাথে যদি আমি এই ফেসের কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করি, তাহলে এইখানে ক্যামের একটা রিলেশন আছে। দেখছো ক্যাম ফলোয়ার? সো এই ক্যাম ফলোয়ারটা কোথায় আছে? আমাদের মেকানিক্যাল, এই যে মেকানিক্যালের ভিতরে এই যে ক্যাম, এই ক্যামে যদি ক্লিক করি, তাহলে এইখান থেকে ক্যাম পাথ আর একটা আছে ক্যাম ফলোয়ার। তো ক্যাম পাথ কাকে বলে? ক্যাম পাথটা বলা যাচ্ছে এই যে স্পেসটা, মানে যে এরিয়াটা, এটাকে মানে এটা তো আসলে রাউন্ড হওয়ার কথা, এটা হয়ে গেছে। তো পাথ বলতে এটাকে বোঝায়, সরি, পাথ বলতে এই যে সার্কুলার স্পেস বা যে এরিয়াটা আছে, এটাকে বলা হয়।
আমি এখানে ক্লিক করছি, প্রত্যেকটা এরিয়া কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি ওকে দেই, আবার এটার সাথে একটু করে দিই, এই ফেস অ্যান্ড এই ফেস ম্যাট হয় নাই। তোমরা শর্টকাটে করবা, ঠিক আছে, এইভাবে করে দেবা। তো যখন এই অংশটা আসে তখন কি হচ্ছে, এর নিচের দিকে ধাক্কা দিচ্ছে, তাই না? আর বাকি সময়টা উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু আসলে উপরের দিকে ওঠে না। উপরের দিকে ওঠা হচ্ছে স্প্রিং, স্প্রিং টান দিয়ে ওর সাথে মিশায় রাখে, ঠিক আছে। আর যখন সে নামে তখন তাকে এইভাবে প্রেস করে দেয়, ধাক্কা দিয়ে দেয়। তো ধাক্কা দেওয়ার কারণে এই ভার্বটা ওপেন হয়। তো আমাদের এইখানে যেটা বিষয় শেখানোর বিষয় ছিল সেটা হচ্ছে কি, ক্যাম প্রোফাইল। যে আমরা যদি দুইটাকে ক্লিক করি তখন সে সফটওয়্যার একাই বুঝে গেছে যে এইখানে এই ধরনের রিলেশনের পাশাপাশি এই রিলেশনটাও সম্ভব। বুঝতে পারছি সবাই? ক্লাসের টপিকস কিন্তু এতটুকুই ছিল যে ক্যাম জি কীভাবে ভাই। কাজ করে। আর আমরা তো অনেক ধরনের অ্যানিমেশন ভিডিও দেখছি। আসলে ভাই অ্যানিমেশন অ্যানিমেশন করতে গিয়ে এই যে ক্যাম ব্যবহার করে নাকি? এখানে ঘটনা ঘটছে কি, এই বৃত্তটা একটা আসলে লাইন মোতাবেক আছে, আর একটা বাম দিকে সরে আসছে। এখন এ তো আর ডানে বামে যাইতে পারবে না, ঠিক আছে। যার কারণে ওই টাইমে ওরা ধাক্কা দিচ্ছে, আদারওয়াইজ ধাক্কা দিচ্ছে না। সো আমার এই বৃত্তটা আঁকা হয় নাই, এইটা হয়েছে, এটা হয়েছে, যার কারণে এ ওর সাথে লেগে আছে। আচ্ছা, কি বললে ফরহাদ? যখন এই ধরনের অ্যানিমেশন গুলো করে হ্যাঁ, তখন এই ক্যামটা ব্যবহার করে করে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ক্যাম ইউজ করতে হয়। তো তারা ডিজাইন কোন সফটওয়্যার দিয়ে করে সেটা তারাই ভালো জানে। বিভিন্ন ধরনের 3D ক্যাড সফটওয়্যার আছে, আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা এই সলিডওয়ার্কস ইউজ করি, ঠিক আছে। তো হুম। এই সলিডওয়ার্কসের পাশাপাশি আরও অনেক সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে ইঞ্জিন ডিজাইন করা হয়। ইঞ্জিন ডিজাইনের জন্য সফটওয়্যারটার নাম কী যেন শুনছিলাম, এখন আমার মনে নাই, অন্য সফটওয়্যার আছে। বাট তুমি এটুক কনফিডেন্ট রাখো যে যদি তুমি সলিডওয়ার্কসের কাজ শিখো, ঠিক আছে, তাহলে মোটামুটি ক্যাড রিলেটেড যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারে তুমি মুভ করতে পারবা, শিফট করতে পারবা। যেমন আমি সলিডওয়ার্কসের কাজ ফার্স্টে শিখি, সলিডওয়ার্কসের জ্ঞান অর্জন করি, এরপরে কিন্তু আমি অটোক্যাডের কাজ একা একা শিখছি, ঠিক আছে। তো আমার কাছে কিছুদিন আগে একটা জব অফার আসছিল যে আমার পরিচিত যদি কেউ থাকে যে কিনা সলিডওয়ার্কসে কাজ জানে, তাকে একটা কোম্পানি জব দিবে, মাসে 18,000 টাকা বেতন, ঠিক আছে। তার 1 বছর পর্যন্ত খালি ট্রেনিং থাকবে, ওই ট্রেনিংয়ের সময় তাকে বেতন দেবে, ট্রেনিং শেষ হলে তার বেতন বাড়বে, ঠিক আছে। তো অফারটা এরকম ছিল যে সলিডওয়ার্কসের কাজ জানা থাকতে হবে, ইংলিশে ভালো হতে হবে, তাহলে তাকে এই জবটা দিবে। তো তারা একটা সফটওয়্যার ডেভেলপ করছে, সফটওয়্যারটার নাম ভুলে গেছি। ওই সফটওয়্যারটা দিয়ে তারা দেখা গেছে আমাদের মানুষের যে হাড় আছে না, হাড়, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক আছে, ওইগুলো ডিজাইন করে থাকে। তো সলিডওয়ার্কসের ডিজাইনার কেন খুঁজতেছে? কারণ সলিডওয়ার্কসের ডিজাইন যারা পারে তারা ওই সফটওয়্যারের কাজও পারবে, তাকে ওই সফটওয়্যারের ডিজাইন শেখানো সম্ভব, ঠিক আছে। তো এটা হলো আমার বাস্তব এক্সপিরিয়েন্স, আমাকে একজন ফোন দিল, তো আমি বিষয়টা বুঝলাম। কিন্তু আমার ওইখানে যাওয়া সম্ভব না, বা আমার কোনো স্টুডেন্টও ওইখানে যেতে চাচ্ছে না। তারা সলিডওয়ার্কসের ফিউচার জানে, সলিডওয়ার্কস নিয়েই সে পড়ে থাকতে চায়, আমার আগে ছাত্র যারা। তো তোমরা এরকম অফার পাইতে পারো ভবিষ্যতে, যে তুমি সলিডওয়ার্কসের কাজ জানো কিন্তু তোমার সলিডওয়ার্কসের পাশাপাশি অন্য সফটওয়্যারের কাজ হয়তো বা করতে হতে পারে। যেমন কাশিয়া আছে, যদি ইউরোপে যাও ওইখানে শুনছি নাকি কাশিয়া যে সফটওয়্যারটা আছে ওরা ডিজাইন করার ক্ষেত্রে ওই সফটওয়্যারটা বেশি ইউজ করে। বাট তোমার তো কম্পিউটার রিলেটেড যে ডিজাইন সফটওয়্যার, এই যে এটা সম্পর্কে তোমার জ্ঞান আছে, তো দেখবা
যে ওটা তুমি বুঝতেছো যে এইখানে যে কাজগুলো আছে এক্সট্রুড বস, তারপরে তোমার এসকেস, ঠিক আছে, ওইখানেও তো একই, হয়তো বাকি টুলসগুলো একটু অন্যরকম ভাবে দেখা যাচ্ছে, কিন্তু কাজ তো সেম। কথা বুঝতে পারছো ফরাদ? জি ভাই, বুঝতে পারছি। সো এই সলিডওয়ার্কসের কাজটা মনোযোগ দিয়ে শেখো, ভবিষ্যতে দেখবা যে তোমার অন্য বিভিন্ন কাজে লাগতে পারে। যেমন তুমি তো অলরেডি দেখলাম তোমার একটা প্রজেক্টের ডিজাইন করছো তোমাদের পলিটেকনিকের, তাই না? আমাদের জি ইউনিভার্সিটি ভাই। লেভেলেও আমরা রিসার্চ থিসিস করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের সলিডওয়ার্কসের ডিজাইন প্রয়োজন হয়, 3D ডিজাইন প্রয়োজন হয়, সলিডওয়ার্কসের ডিজাইন না, 3D ডিজাইন প্রয়োজন হয়। কেউ অটোক্যাডে করে, কেউ সলিডওয়ার্কসে করে। তো সলিডওয়ার্কসের সলিড ফাইল, যেমন তোমাদের আমি দেখাই, গত গতকাল আমাকে আমার একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিছিল যে ভাইয়া এই ডিজাইনটা করতে হবে, এই ডিজাইনটা একটু আমাকে করে দেন। কিসে করতে হবে? সলিড ওয়ার্কে। ঠিক আছে, যার দূরত্ব দিয়ে দিয়েছে এবং একটা স্কেচ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা আবার টপ টপ থেকে দেখতে এরকম হবে, এরকম বাঁকা হবে। তো এইটা লাস্টে আমাকে কি মেসেজ দিয়েছে দেখো, এই যে আই আন্ডারস্টুড দ্যাট, মানে আমি এটা বানাইছি, এই যে আমি এটা বানাইছি, বানায় দেওয়ার পরে তারপরে তারা বলতেছে আই আন্ডারস্টুড দ্যাট আই নিড টু সলিডওয়ার্কস ইমেজ বোথ সাইড, মানে তার এখন সলিডওয়ার্কসের যে ইমেজটা ওই ইমেজ লাগবে। বলছে অলসো আই নিড ক্যাট ফাইল, ক্যাট বলতে অটোক্যাট, ঠিক আছে, অটোক্যাট ফাইল, যেখানে কিনা 24 ইঞ্চি এবং 16 ইঞ্চি দুটো আলাদা আলাদা, এবং প্রত্যেকটারই ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, টপ ভিউ এগুলো ক্যাট ফাইলে থাকতে হবে, মানে অটোক্যাডে এটা সেভ করে থাকতে হবে। তাহলে সলিডওয়ার্কসে কি কাজ করলাম আমরা? সলিডওয়ার্কসে আমরা কি করলাম? আমি মূলত এই ডিজাইনটাই করলাম সলিডওয়ার্কসে। ডিজাইন করার পরে আমি জাস্ট ফাইলটাকে ডিডাব্লিউজি ফাইলে সেভ করছি। ডিডাব্লিউজি ফাইলে সেভ করার কারণে অটোমেটিক্যালি আমার অটোক্যাড ফাইল হয়ে গেছে। দেখাই তোমাদের তারা, এই যে আমাদের সলিডওয়ার্কসে এরকম শীট থাকে না, জানো কি তোমরা? সলিডওয়ার্কসে এরকম শীট আছে। তো যাক, আমি কথা হচ্ছে কি, এটাকে সলিডওয়ার্কসে করে অটোক্যাডে শিফট করে দিছি, আমার কাজ শেষ। তো ক্লায়েন্ট ভাবতেছে কি আমি এটা মানে অটোক্যাডে ডিজাইন করছি, আসলে কিন্তু অটোক্যাডে ডিজাইন করি নাই। ক্লায়েন্ট চাইছিল শুধুমাত্র সলিডওয়ার্কসের ফটো, অটোক্যাডের ফাইল। তো অটোক্যাডের ফাইলটা আমি ডিরেক্টলি ওইখান থেকে কনভার্ট করে অটোক্যাড বানিয়ে দিছি 2-4 ক্লিকের মাধ্যমে। আর যদি তুমি এটা অটোক্যাডে ডিজাইন করতে চাও সেক্ষেত্রে তোমার অনেক কষ্ট হবে। দেখো এই যে এইভাবে ডিজাইন করা অনেক কঠিন এবং পারাই যাবে না বলা যায়। যারা খুব এক্সপার্ট তারা পারবে। তোমাদের শিখাবো কিভাবে শিফট করতে হয় অটোক্যাডের অন্যান্য ফাইলে, কিভাবে সেভ করতে হয়, সেগুলো আমরা ড্রয়িংয়ের সময় শিখব। আজকে আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে ক্যাম প্রোফাইল তৈরি করা এবং ক্যামের ম্যাট রিলেশনটা দেখানো। ক্যামের এটার দিকে তাকায়ও না, এটা বৃত্তটা সরে আসছে, আমি বৃত্তটাকে যদি একটু ঠিক করি তাহলে কিভাবে ঠিক করব? এইখানে এই কাট, এখান থেকে এখানে, ওকে, দেখো কোথায় চলে আসছে, এটাকে নিতে হবে। ও আচ্ছা, এই পয়েন্টের সাপেক্ষে ছিল এটা, এটা এটা ভার্টিক্যাল অ্যান্ড এটা এটা ভার্টিক্যাল, ওকে ওকে, এই যে মাঝখানে চলে গেছে, এখন ঠিক আছে। তোমাদেরকে আমি এই ফাইলটাই দিয়ে দিব, কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের সবার কাছে কি সলিডওয়ার্কস 2023 আছে? আছে আমার কাছে। যার কাছে না 23 ভাই, আছে, আমার 22 আছে। আচ্ছা আমি এমন একটা ফাইলে সেভ করে আছে দেবো তো। যাতে তোমরা অ্যাসেম্বলি করতে পারো। ঠিক আছে, এই পার্টটাকে আমি আলাদাভাবে তাহলে বানায় দেবো, সমস্যা নেই। এখানে একটু দূরত্বটা বাড়াই দিবানি আমি, সমস্যা নাই, ক্লাস শেষে এই কাজটা এডিট করে আমি দিয়ে দেবানি।
তো ক্যামের কাজ বুঝলাম, দেখি আমার কাছে কোনো পুরাতন ফাইল আছে কিনা। পুরাতন ফাইল থাকলে আমার পুরাতন স্টুডেন্টরা কাজ তো করছিল কিন্তু সেগুলো পুরাতন সাইরাক্স টিউটোরিয়াল বাই ভিজুয়াল। শক অ্যাবজর্ভার আমি ডিজাইন করাইছিলাম, কিন্তু এটা এখন খুঁজে পাবো কিনা। আচ্ছা, ওটা আমি কালকে ওর কাছ থেকে নিয়ে রাখবানি, কালকে না, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবার। সোমবারে আমি ট্রাই করব শক অ্যাবজর্ভার আছে যেটা, ওটা তোমাদেরকে দেখানোর। তার আগে শক অ্যাবজর্ভারের একটা ভিডিও তোমাদেরকে আমি পাঠিয়ে দিই আজকে। এই ভিডিওটা তোমরা করবা, পার্টগুলো ডিজাইন করে রাখবা এবং ট্রাই করো যে সলিডওয়ার্কসে তোমরা অ্যাসেম্বলি করতে পারো কিনা। পারার কথা। শক অ্যাবজর্ভার this is shock absorber SolidWorks। ঠান্ডা বা গরম খাবার খেতে আমি ভয় পাই শিরশির অনুভূতির কারণে। শিরশির অনুভূতি Well, cycle shock এই যে absorber. ডিজাইনটা আছে না, I hope এই ডিজাইনটা let's তোমরা make the first part of shock প্রথম absorber থেকে করবা, base. ঠিক আছে? The প্রথমে circle. দেখো Top বিটটা আঁকে scale 2 select 2 mil draw a এইভাবে center line. অ্যাবজর্ভারের পিস্টনটা আঁকে। Both first the diameter 8. Let's select point X. The now this is the base. Go to appearance. Let's see next sketch and draw here a circle with 20 point comma and draw a select extruded. আচ্ছা, এগুলো তোমরা দেখো, ভিডিও দেখলে পরে বুঝতে পারবা কিভাবে বানাচ্ছে। Just select the path. Select আমি খালি তোমাদের ভিডিও অ্যাসেম্বলি যে এখানে করে সেটা দেখাই দিই। assembly new assembly. Okay. This is the assembly window of SolidWorks. তো তোমরা কি সাউন্ড Let's শুনতে browse পাচ্ছ? our first part. হ্যালো, অল্প শোনা যাচ্ছে, বেশি শোনা যাচ্ছে না, একবার কম। এখন You can এখন ঠিক আছে? large icon. I না, prefer ঠিক top না rod এখন। for first. এখন কি একটু সাউন্ড বাড়ছে? Okay. হ্যালো, Just adjust our না, screen. বাড়ে নাই তো sound। আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা ভিডিও দিয়ে দিলে ওই সাউন্ড বোঝা যাবে। তো এই Now ছিল ফার্স্ট কম্পোনেন্ট অ্যাড browse করছে, এবার the next part সেকেন্ড base. কম্পোনেন্ট অ্যাড করলো। এরপরে এই দুটোর I'll make সাথে some relation. এটা যেহেতু বৃত্তাকার, এটার সাথে কি রিলেশন হতে পারে? কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক। আচ্ছা দেখি কনসেন্ট্রিক। Select this inside hole and this rod. Coincident relation. Okay. কোইন্সিডেন্ট রিলেশন। Just simply take out. কোইন্সিডেন্ট না, কনসেন্ট্রিক। Okay. Browse the next part. স্প্রিং বা Nut. এটা নাট নিয়ে আসতেছে। Okay. Now select this face, mat, and select this face. আচ্ছা, এখানে কি করলো, এই যে নাটের এই যে ফেসটা, এটা কিন্তু বৃত্তাকার, আবার এই যে অংশটা আছে এটাও বৃত্তাকার, এই জন্য আমাদের এখানে কনসেন্ট্রিক ম্যাট হবে। Select concentric relation. Okay. Now
এবার এটা বামে ডানে যাবে। take it out. Go to mechanical mat, এই যে মেকানিক্যাল ম্যাটে চলে যাচ্ছে, তারপর হচ্ছে গিয়ারে। choose spring. Not gear, এটা হবে স্ক্রু। screw. কারণ We want to make নাট some তো screw অবশ্যই স্ক্রুর সাথে রিলেশন, তাই না? এটা গিয়ার রিলেশন না, এই যেহেতু এটা প্যাচ থ্রেড আছে সেহেতু এটা স্ক্রু রিলেশন হবে। এবং রেভলিউশন মানে প্রতি প্যাচে কতটুকু আগাবে সেটা হচ্ছে হলো তোমার এই ডিস্টেন্সটা। প্রতি রেভলিউশনে 1 মিলিমিটার সে আগাবে, মানে এদিক থেকে এদিকে মুভ করবে। তুমি এখানে চাইলে পরে নাম্বার বাড়ায় দিতে পারো, যে আমার এটা যদি 1 গুলি দেয় তাহলে এটা 2 বা 5 মিলিমিটার আপ মানে মুভ করবে, ঠিক আছে? আসলে সলিডওয়ার্কস তো, সলিডওয়ার্কসের ক্ষেত্রে কিন্তু তোমার এই থ্রেডের সাথে ওই থ্রেডের রিলেশন কিন্তু পাবে না। দেখো কি করে। relation. Select here show temporary axis. This is the axis of rod, and just find out the axis of select this face, outer face, make revolution per mm 1 mm, select OK. Now see, it's rotating. We will see easily. Just add one more part. Browse. The last part is spring. এই স্প্রিং এর একটা এক্সিস আছে, যখন তোমরা ডিজাইন করবে তখন দেখতে পাবা। Again. Now do one thing. Just select this part. Open this window. And here select this one part. Show. See the length is. We can see visible here. Select this length. Sketch. Select this face. Make relation coincident. See, this is in the center position. Okay. Now select this face. দেখো এই ফেসের And সাথে এই ফেস this- কি রিলেশন হতে পারে? হ্যালো, দুইটা ফেসকে একসাথে মিলানোর জন্য কোন রিলেশন দিব আমরা? কোইন্সিডেন্ট। কোইন্সিডেন্ট। আমাদের ক্লাস টাইম শেষের দিকে কিন্তু। See, it is touch with here. It is coincident with this. Okay. আবার সেম ভাবে এই ফেসের সাথে এই ফেস মিলাইতে হবে। Now you can see it's going to move upward direction. আচ্ছা, এই যে মুভ করলো, এইখানে কি প্যাচ আছিল? থ্রেডগুলো ছিল কি এখানে? এখানে কিন্তু থ্রেড ছিল না, তারপরেও কি এটা রোটেট করতেছিল না? তার মানে এটা রোটেট করতেছে হচ্ছে ওই সার্কুলার এরিয়ার উপর ভিত্তি করে, ঠিক আছে? বাট এখানে দেখানোর জন্য, কনসেপ্ট মডেল দেখানোর জন্য আমাদের এখানে থ্রেডগুলো দেওয়া হয়েছে, বাট এই থ্রেডের সাথে ওই থ্রেডের কোনো সম্পর্ক নাই। তো এইখানে এটা রোটেট করতেছে কি কারণে? এখানে মেকানিক্যাল যে ম্যাট ছিল, ওই মেকানিক্যাল ম্যাটের কারণে কিন্তু এটা রোটেট করতেছে, ঠিক আছে? মেকানিক্যাল ম্যাটের মধ্যে কোন ম্যাটটা আমরা ইউজ করছি কে বলতে পারবে? শালম ভাই, খেয়াল আছে কি যে কোন ম্যাটটা মেকানিক্যাল ম্যাট ইউজ করছে? প্রথমে তারা মনে গিয়ার আসতেছে না। প্রথমে তারা গিয়ার দিচ্ছিল, গিয়ার কিন্তু হবে না, মানে গিয়ার দিয়ে পরে বললো যে গিয়ার না। আমরা কি ম্যাটটা ইউজ করছিলাম? স্ক্রু, স্ক্রু ম্যাট, ঠিক আছে? সময় নাই তো। এখন এই Select ফেসের this সাথে face এই and this ফেস face. কোইন্সিডেন্ট। Coincident relation. Okay. Okay. Now hide this all axis, temporary axis. Now even you can hide this line also. Now this is our motorcycle
simple a shock absorber model. This is not আচ্ছা, এখন কথা হচ্ছে এই অ্যাসেম্বলিটা যদি কালকে আমার মানে সোমবারে দেখানোর প্রয়োজন হয় আমি দরকারে আবার দেখাবো, ঠিক আছে? অ্যাসেম্বলির কিছুটা কনসেপ্ট আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের মেইন কাজ হচ্ছে কি, এই ভিডিও শুরুতে এই যে এগুলো ডিজাইন করে তোমরা দেখে দেখে কষ্ট করে এই ডিজাইনটা করবা। 3 দিন সময় আছে, এই 3 দিনের মধ্যে এই পার্ট যে 3টা না 4টা পার্ট আছে, এই 4টা পার্ট তোমরা ডিজাইন করবা। আমার আগের স্টুডেন্ট তারা ক্লাস 7 অথবা 8 এই সময় তারা কিন্তু এই শক অ্যাবজর্বার ডিজাইন করছিল, ঠিক আছে? তো তোমাদেরকে একটু দেরিতে দেওয়া হলো, সমস্যা নাই। আশা করি ওদের চেয়ে তোমাদের পারফরমেন্স আরও বেটার হবে, মানে রেসপন্স টাইম আশা করি 2-1 দিনের মধ্যেই তোমাদের হয়ে যাবে যদি তোমরা কাজে মনোযোগ দিয়ে করো। আর যদি তোমরা অন্য কাজে বিজি থাকো সেক্ষেত্রে তো দেরি হয়ে যেতে পারে। তো আমি আশা করতেছি আমাদের নেক্সট ক্লাসের আগে প্রত্যেকেই এই পার্টগুলো ডিজাইন করে রাখবা। আর চেষ্টা করবা, এই ভিডিওতেই বলে দিয়েছে কীভাবে কীভাবে রিলেশন দিতে হয়। আমরা তো ম্যাথগুলো সম্পর্কে তোমাদের অবগত করছি। সো পারার কথা, ভিডিও দেখে এই অ্যাসেম্বলিটা তোমরা পেরে যাবে। আর যদি না পারো তাহলে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, আজকে ক্লাসে কি আর কারো কোনো কিছু বলার আছে? আমরা সবগুলো শেষ করতে পারলাম না, বাকিগুলো নেক্সটের দিন বলবো। এখানে ক্যাম, স্লট, হিঞ্জ, গিয়ার, র্যাক অ্যান্ড পিনিয়ন, এতগুলো আসলে কি এইগুলো মানে ডিজাইন করে তারপরে আমরা যদি এগুলো দেখাইতে চাই তো অনেক সময়ের ব্যাপার, ক্লাসে এত ডিজাইন করা সম্ভব না। আমাদের ডিজাইন ফাইলগুলো আগে থেকে রেডি রাখতে হবে। সো আমার কাছে শক অ্যাবজর্বার আছে ডিজাইন করা, কিন্তু খুঁজে বের করতে হবে, না হলে আমি আমার স্টুডেন্টের কাছ থেকে কালেকশন করব, তোমাদেরকে ফাইল দিয়ে দিব যদি তোমরা ডিজাইন করতে না পারো। আর যদি তোমরা ডিজাইন করতে পারো তো আলহামদুলিল্লাহ। সো সোমবারের আগে আমি তোমাদের কোনো ফাইল দিব না। দেখি তোমরা সোমবারের আগে আমাদের এই যে ভিডিওটা দিলাম এই ভিডিও দেখে দেখে ডিজাইন করতে পারো কিনা। আচ্ছা, আজকে ক্লাস এই পর্যন্তই রাখবো, নতুন কিছু আর শেখাতে যাচ্ছি না। যেটা ক্যাম্প ফাইল ডিজাইন করছি ওটা আমি তোমাদেরকে ফাইল পাঠিয়ে দেবো, তোমরা ওটা প্র্যাকটিস করার জন্য করতে পারো। আর কারো কি কোনো কোশ্চেন আছে যে ভাই এই বিষয়গুলো আমি আটকে গেছিলাম পারতেছিলাম না? আমাদের এখনো 4 মিনিট সময় আছে, দেখি কারো রেসপন্স রিপ্লাই দেওয়া যায় কিনা। ওই যে আমি একটা মিরর মানে একটা বোতলের ডিজাইন করছিলাম তো, হুম, সাইডে মাঝখানে প্লেন নিয়ে মিরর করার সময় ঝামেলা হয়েছিল। আচ্ছা, মিরর ওখান করার থেকে আপনার সময় পাঠাবো। হ্যাঁ পাঠায় দাও, সমস্যা নাই। মিরর করার সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমার ওই বডিটা দেখবা মার্জ করা আছে কিনা। মার্জ যদি থাকে তাহলে মার্জ উঠাই দিবা, আর যদি মার্জ করা না থাকে তাহলে মার্জ করবা, ঠিক আছে? মিরর করার সময় মার্জ এই প্রবলেম করে। পাঠাও, দ্রুত পাঠাও, আমার তো 3 মিনিট সময় আছে, আমি দেখি। না, এখন তো পাঠাতে পারবো না, ল্যাপটপে আছে, ল্যাপটপ। স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিলে তো এখানে দেখা যাচ্ছে। না না, আমার কাছে ল্যাপটপ নাই। ও ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা তাহলে ওটা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তাহলে তোমাদের এরকম প্রবলেম থাকলে ট্রাই করবা যে ক্লাসের আগে ফাইলটা পাঠাই দেওয়ার। তুমি যতটুকু ডিজাইন করছো ওই ডিজাইনটুকু আমার কাছে পাঠিয়ে দেবা, তাহলে কী হবে আমি ওর পরের স্টেপটুকু তোমাদেরকে সারাই দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসের আগে দিলে ভালো হতো। হ্যাঁ, ক্লাসের আগে দিয়ে দিবা, তাহলে ভালো হবে আশা করি। আচ্ছা, আমি হোমওয়ার্কগুলো আগে প্রথম দিক তো ভালোই রেসপন্স পাচ্ছিলাম, এখন কিন্তু হোমওয়ার্কের রেসপন্স ভালো পাচ্ছি না, ঠিক আছে? সো আজকে যে কাজটা দিলাম এই কাজটা আশা করি প্রত্যেকেই রবিবারের মধ্যে কমপ্লিট করে ফেলবো। কেউ কেউ চাইলে পরা কালকের মধ্যেই কমপ্লিট করে দিতে পারবে আমি আশা করি। তারপরেও এত প্রেশার দিলাম না, রবিবার পর্যন্ত টাইম দিলাম। রবিবারের মধ্যে প্রত্যেকেই এই পার্টগুলো ডিজাইন করে রাখবা এবং ট্রাই করবা যে অ্যাসেম্বলিটা করতে পারো কিনা। ওরা যেভাবে অ্যাসেম্বলি করছে
ওইভাবে তুমিও অ্যাসেম্বলি করতে পারো কিনা, ফাইলটারে অ্যাটাচ করবা, তারপরে যে রিলেশনগুলো আছে রিলেশনগুলো দিবা, হয়ে গেল অ্যাসেম্বলি। ঠিক আছে। আর ফ্লোট আর ফিক্সড বিষয়টা তো বলছি, যে যদি কোনো কম্পোনেন্ট মুভ না করে তখন তাকে ফ্লোট করতে হয়। আর প্রথম যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্টটা নর্মালি ফিক্স থাকবে, ওটাকে যদি আমাদের ফ্লোট করতে হয় তাহলে আমাদের ফ্লোট আলাদা যেভাবে করি ওইভাবে করতে হবে। ঠিক আছে। তো যে কোনো একটাকে ফিক্সড রাখতে হয়, যে কোনো একটাকে ফিক্স না রাখলে বাকিগুলো অ্যাসেম্বলি করার সময় সব দৌড় মারে, এদিক দুদিক এদিক সেদিক চলে যায়। ঠিক আছে। সো আশা করি পারবা, এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখো। ঠিক আছে, আজকে মনে হয় আর কোনো কথা নাই, আমরা তাহলে আজকে ক্লাসটা এখানে ক্লোজ করে দিতে যাচ্ছি।